স্বীকৃতির পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন নিরূপ মিত্রের ছেদবিন্দু। প্রধান চরিত্রে ফকির, দাদু, ছোকরা, যুবক এবং আগন্তুক। নির্দেশনায় রমেশ সরকার। শুরু হচ্ছে আমাদের আজকের নাটক ছেদবিন্দু। ভীমগড়ের ছোট্ট রেল স্টেশনের বাইরে সস্তা রেস্টুরেন্ট বা সরাইখানা। ঘণ্টা বাজিয়ে একটা ট্রেন ছেড়ে গেল। সরাইখানার একটি টেবিলে সদ্য খেয়ে ওঠা একটি দলের পরিত্যক্ত কাপ, ডিশ, চামচ এবং কাঁটা। অন্য একটি টেবিলে একটি দাড়িওয়ালা ফকির জাতীয় ব্যক্তি বিড়ি টানছে। ক্যাশে বুড়ো কেশিয়ার মাঝে মাঝে বিরক্ত হয়ে ঘণ্টা মারছে। ঠিক এমন সময় হাফ প্যান্ট পরা একটি চাকরের প্রবেশ। কি তখন থেকে ঘন্টা মারছো দাদু? কানের মাথা খেয়েছো নাকি? তখন থেকে যে বেল মারছি। সেইটাই তো আমিও শুধোচ্ছি, মারছো কেন? খদ্দের বসে রয়েছে, তার হুঁশ নেই। এবার থেকে কি ভগলুর মেছোকে ডেকে পাঠাবো তোকে ডেকে আনতে? তা চা না হলে কি করব? গরম জল ঢালবো মাথায়? ভদ্রভাবে কথা বলছো। আর এঁটো বাসনগুলো কে তুলবে? ভগলুর বাবা? এই তো মায়েরই তোমার এক বদ স্বভাব। সব কথাই ওই ভগলুর ফ্যামিলিকে ডেকে আনো কেন বলো দেখি? পাজি নচ্ছাড়, তুমি তুমি আমার সঙ্গে ইয়ার্কি করো? এই সত্যি দাদু, তোমার বকুনি খেতে এত ভালো লাগে, মনে হয় মধুপুরের রসমালাই খাচ্ছি। যাও না, যাও। যদি মুরত থাকে তো হোটেলের মালিকের সঙ্গে ইয়ার্কি করো না দেখি। থাপ্পড় খাবে, আবার ঢং করে ডাকা হয় মামা মামা। এই তো মামার দোষ, রস বোঝে না মোটে। তাই তো তোমার কাছে ছুটে আসি। দাদুর বাড়ি ভারী মজা, খিলচর নাই। ফের ইয়ার্কি হচ্ছে বেটা, উয়ে বজ্জাত। জানো তোমার মা আমার মেয়ের বয়সী। মা বলছিল তোমার মেয়ে মায়ের বকুল ফুল ছিল। একটা পুরো প্রীতমের বয়সী লোকের পেছনে লাগতে তোমার লজ্জা করে না? এইবার লজ্জা করছে। তুমি পয়েন্ট আউট করে দেওয়ার পর এখন পরিষ্কার বুঝতে পারছি লজ্জা করছে। ইস বাইরি, কি লজ্জা করছে না? লজ্জা মরি মরি, এ কি লজ্জা! এই শালা মারবো পাচাই এক লাথি। এই দাদুর কথাগুলো খুব ইম্পর্টেন্ট, সত্যি শুনবার মতো। দেখছেন মশাই, দেখছেন কিরকম ডিপো একবার দেখছেন? চটছেন কেন? চুটবো না। না, চটবেন না। ও তো চাইছেই আপনি চটুন। আপনি ওর ইচ্ছের দাসত্ব করছেন কেন? আমি দাসত্ব করছি ওই ছোকরা? করছেন না। ও তো চাইছেই আপনি রেগে উঠুন। আপনি রেগে উঠছেন। ও চাইছে আপনি গালিগালাজ করে ওকে আমোদ দেবেন। আপনি দিচ্ছেন। ব্যাপারটা পরের ইচ্ছের দাসত্ব নয়। ও মশাই, এই যে সব গুলিয়ে গেল, আর একবার বলুন তো দেখি। গুলিয়ে যাবার তো কিছু নেই। আমরা সবাই সময় বিশেষে অপরের ইচ্ছের দাসত্ব করে থাকি। অপরে ভয় দেখালে আমরা ভয় পাই, অপমানিত করতে চাইলে আমরা অপমানিত বোধ করি, খেপিয়ে তুললে খেপে উঠি, আবার হাসাতে চাইলে হাসি। হাসাতে চাইলে হাসি? এ একদম বাজে কথা। এই তো আমি এখন বেশ রেগে আছি। এখন আমায় কেউ হাসাক দেখি। আমার কথা বিশ্বাস হলো না? এরকম এজে ব্যাজে কথা বললে কি বিশ্বাস হয়? অপরাধ যদি না নেন তাহলে একটা পারিবারিক কথা বলি। কার পারিবারিক? আপনার। আমার? তা আমার পারিবারিক কথা আপনি জানলেন কি করে? যদি অভয় দেন। আচ্ছা
বলুন। আজ সকালবেলা দিদিমার সঙ্গে আপনার ঝগড়া হয়েছিল? হ্যাঁ, এই তুমি ম্যাজিক জানো নাকি? হয়েছিল? একদম ফ্যাক্ট। আমি বলেছিলাম। আপনি বলেছিলেন ওনার মুখদর্শন করবেন না। হুবহু ঠিক। এই তারপর দিদিমা নানান চেষ্টা চরিত্রি করলেন, আপনি ফিরেও তাকালেন না। রাইট। রাগলে আমি একদম বাঘের বাচ্চা। এই তারপর খাওয়া দাওয়া করে বেরোতে যাচ্ছেন, হঠাৎ ছোট্ট মেয়ের মতন করে দিদিমা রান্নাঘর থেকে মুখ বাড়িয়ে বললেন, টুকি। আপনি চমকে তাকিয়ে ফেললেন এই তাকিয়ে ফেললুম এবং হেসেও ফেললেন। হেসেও ফেললুম। আর না হেসে কি পারা যায়? ফোগলা দাঁত, গাল বেয়ে পানের কষ, আবার টুকি। এই ছি 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 ছি। এবং এখনো হাসছেন। তাই তো। আচ্ছা, তুমি মানে আপনি আমার ঘরের খবর কি করে জানলেন? তুমি চলুক না দাদু, ওই সম্বোধনটাই মানায়। বেশ ভাই বেশ। তোমাদের মতো বড়দের ইজ্জত করার লোকের সংখ্যা তো ধীরে ধীরে কমেই যাচ্ছে। ওই ছোকরাটাকে একটু শিখিয়ে দিও তো, একটা পিতমের বয়সী লোকের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। কিন্তু হ্যাঁ হে, তুমি আমার ঘরের খবর কি করে জানলে? তুমি কি তন্ত্রমন্ত্র জানো নাকি? আজ্ঞে একবারেই না। তাহলে আমার পরিবারের ফষ্টি নষ্টির কথা তুমি জানলে কেমন করে? আসলে জানেন দাদু, আমি কারোর মুখের দিকে চাইলেই দেখতে পাই। এ আর নতুন কি হলো? আমিও তো মুখের দিকে চাইলেই দেখতে পাই। এই তো পরিষ্কার দেখতে পাচ্ছি। তোমার গোঁপ রয়েছে, দাড়ি রয়েছে, তুমি ফুকুর ফুকুর বিড়ি খাচ্ছ। কিন্তু আপনি কি দেখতে পান এই মুখের আড়ালে ব্যথা রয়েছে, দুঃখ রয়েছে, তৃপ্তি, ভালোবাসা, ঈর্ষা, এমনকি পাপও রয়েছে? এসব আবার দেখা যায় নাকি? যায় দাদু, যায়। দেখতে জানলেই দেখা যায়। আমি দেখতে পাই। কি করে পাও? আমি দেখতে শিখেছি। আমিও শিখতে পারি? নিশ্চয়ই, যে কেউ পারে। কেমন করে? আমাকে একটু শিখিয়ে দাও না ভাই। একটু অভ্যাস করতে হবে। আসল কথাটা হলো মনঃসংযোগ। নিজের মনটাকে দখল করে নিতে হবে। সে আবার কি? হ্যাঁ, উপায়টা সহজ। মনটাকে একবারে নিস্তরঙ্গ করতে হবে। প্রথম প্রথম শক্ত লাগবে, তারপর জল ভাত। যেই মনটা শূন্য হয়ে গেল, অমনি দেখবেন আশেপাশে চিন্তা তরঙ্গ এসে আপনার মনের ওপর আঁকি বুকি কাটছে। র্যাডারে যেমন দূরের প্লেনের আওয়াজটা ধরা পড়ে, তেমনি এইবার জেনে নিন কার মনের কি কথা, কার ঘরের কি কথা। এই যত গেঁজা। এই তোমার নাম কি? হ্যাঁ, লোকে আমার ফকির বলে। ও ফকিরি হও আর পীর পয়গম্বরী হও, তোমার বুজরুকি আমি ধরে ফেলেছি। আর এই ভীমগড়ে দাদু দিদিমার ঝগড়া ডাক সাইডে বিখ্যাত। সন্ধান সুলুক নিয়ে এসে ঝোপ বুঝে বাত্তাল্লা ঝাড়ছ। এক কাপ চা পেতে পারি? পাবেন। লোকটাকে নতুন লাগছে। এই তল্লাটে তো আগে কখনো দেখিনি। আচ্ছা দেখি তো তোমার মুরত, ওই ছোড়ার মনের কথাটা জেনে নাও দেখি। ওরে ও, শুনতে পাচ্ছিস? আরে কই গেলি রে ঘাটের মারা, শুনতে পাচ্ছিস? রে বেটা মুদ্দ পড়াস। কেন ঝুটমুট চিল্লাচ্ছ? এই তোমাকে এর তেলা দিতে কি ভবলুর পিছে মশাইকে পাঠাতে হবে? ঘুমিয়ে ঘুমিয়ে শোনা যায় না? তুই ঘুমোচ্ছিলিস না তো কি, জেগে জেগে দেয়ালা করছিল। তোর আক্কেলটা কি রকম রে?
এই খদ্দের এসে বসে রয়েছে আর তুমি শালা ঘুম দিচ্ছ? তা সন্ধে নামার পরও মামার দোকানে কবে লোক আসে যে ধুনি জেলে বসে থাকবো? এই মুখে মুখে একদম চোপা করবি নি। যা দেখ খদ্দেরটা কি চায়। কি খাবেন বাবু? দুটো মিট কাটলেট আর একটা চ্যাংড়া মাছের ফ্রাই ছাড়া আর কিছু নেই কিন্তু। বেকার কথা ধরুন দেখো। না, ওসব কিছু নয়, শুধু 1 কাপ চা। একটু দেরি হবে, হ্যাঁ, জল ফুটোতে হবে। ঠিক আছে। যা বলেছেন, ফেরার গাড়ি তো রাত 9টার পর, দেরি হলেই তো ভালো। হ্যাঁ, আমায় কিছু বললেন? হ্যাঁ বলছিলাম, অন্ডান হয়ে দুর্গাপুর যাবেন তো, তা পলাশতলী থেকে গাড়ি ব্যাক করছে রাত 9টার পর। চা আনতে যত দেরি হয় ততই তো ভালো, তাই না? যা বলেছেন। আচ্ছা, আমি যে দুর্গাপুর ফিরে যাচ্ছি আপনি জানলেন কি করে? দেশলাই আছে, বিড়ি চলবে? না, আমি ওসব খাই না। বড় লোকেরা ওই রকমই হয়। আগে বলছিলাম বড় লোকেরা ওই রকমই হয়, কথা দেয় ঝুড়ি ভরে, রাখে না। ঠিক বুঝলাম না তো। দেখা করলো না তো? আপনি কি করে জানলেন? উল্টে ভয় দেখালো, ওর কাছে একটা ডবল ব্যারেলের বন্দুক আছে, তাই না? আশ্চর্য। তা কলকাতার পার্ক স্ট্রিটের আলাপ এই ভীমগড় পর্যন্ত টেনে আনলেন কেন? আমি কেন? ওই তো আমায় আসতে বলেছিল। সে তো 6 মাস আগে। 6 মাসে একটা প্রোগ্রেসিভ মাইন্ডে অন্তত বার 3 চাকরি দেবার ক্যান্ডিডেট বদলাতে পারে। অথচ জানি, পার্ক স্ট্রিটে ওর সঙ্গে প্রথম আলাপেই তোমাকে টেনে এনেছিল এই চাকরি পাওয়ার লোক। আর সেই দিনে সেই জ্যাম সেশনের সঙ্গীদের মধ্যে ওই ছিল একমাত্র উল্লেখযোগ্য। বিশ্বাস করুন, ওকে আমি বিশ্বাস করেছিলাম সেই মুহূর্ত থেকে। তারপর তুমি চাকরি পাওয়ার জন্য ভদ্রবেশী টাউটের কবলে পড়েছিলে। ছেলেগুলোকে কলকাতার সুন্দর জীবনের আশ্বাস দেওয়ার লোক দেখে নিয়েছে, চুটিয়ে রোজগার করতো। একটু আসতে বলুন। আমি অস্বীকার করছি না, প্রথমটা আমি ওকে ফ্রড করতে চেয়েছিলাম। টাকাটা যদিও তোমার মায়ের একমাত্র সোনার তোলা হারটা বেচে সংগ্রহ করেছিলে, যে সংবাদটা তোমার মা এখনো জানতে পারেননি। বাপ রে, এই লোকটা নিশ্চয়ই ছদ্মবেশী সাধু। অথচ জানেন, এ সমস্ত অন্যায় আমি করেছি শুধু ওর জন্য। বিশ্বাস করুন, আমি সত্যি ওকে বিশ্বাস করেছিলাম, কিন্তু দেখুন, আমার সঙ্গে দেখা পর্যন্ত করলো না। ও মহিলা কখনো কাউকে চাকরি দেয়নি আর দেবেও না। ওর যোগসূত্র শুধু টাকার সঙ্গে। ভেবেছিল তোমার কাছে তা আছে, যেই দেখলো নেই, ভেঙে গেল। ওরে বাপ রে, এ কে রে? এই দেখো, কখন তোমাকে তুমি বলতে শুরু করে দিয়েছি। না না, তুমিই বলুন। আচ্ছা, ও কি আর কাউকে ঠকিয়েছে? আর কাউকে? তুমি ছিলে ওর 8 নম্বর ক্যান্ডিডেট, এখন ওর 11 নম্বর ক্যান্ডিডেটের পালা চলছে। অথচ আমাকে বলেছিল আমি প্রথম। এমন ভান করতো, আজ জানলাম ও কত বড় চিট। চিটিং এ তুমি বা কম কি ছিলে? কেন তুমি ভান করেছিলে তোমার কাছে অনেক টাকা আছে এবং সেই টাকা তুমি খোলাম কুচির মতো খরচ করে থাকো? করিনি। 10,000 টাকা দিয়ে ইম্পোর্টেড ঘড়ি কিনে দিইনি। বাবার সোনার আংটিটা বিক্রি করে। অথচ মার খেয়ে অপমানিত হয়ে বিতাড়িত হলো তোমাদের বাড়ির ঠিকে চিটা। হ্যাঁ, আপনি কে? একেবারে সাক্ষাৎ অবতার। ও বাবা ফকির সাহেব, অপরাধ নেবেন না বাবা, না জেনে কত অন্যায় করে ফেলেছি। হায় হায় হায়। আরে 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 দাদু করছেন কি? উঠুন দাদু, উঠুন। ছিছি, উঠুন। না, আগে বলুন, মার্জনা করেছেন? না জেনে কি সন্দেহই করে ফেলেছিল। আমার কি হবে গো? দূর পাগল, আরে বললাম না, এসব তন্ত্রমন্ত্র কিছুই নয়, শুধু মনটাকে দখল করতে জানলেই হয়। ও বুঝেছি, আপনি সিআইডি। ও আপনাকে আমার পিছনে লাগিয়েছে। ঠিক আছে, ল্যাংটারও নেই বাট পায়ের ভয়। ভেবেছিলাম মুখ বুঝে চলে যাব, কিন্তু আমার যখন সব কেচ্ছাই ফাঁস হয়ে গেছে, তখন ওর মুখ আমি পুড়িয়ে যাব। শুনুন আপনারা। আরে আরে কি শোনাবে? ওই জঘন্য মেয়েটার কথা।
হ্যাঁ, এই বলো তো বাবা, বলো তো, এই কাদের কেচ্ছা বেশ একটু রসিয়ে রসিয়ে খোলসা করে বলো তো বাবা। শুনুন, ছেলে মানুষই করো না, অযথা নোংরা কেটে লাভ কি? কেন ঘাটবো না? উনি আমার নামে বদনাম দেবেন, আমাকে ঠকাবে, আর আমি ছেড়ে চলে যাব। যদি কোনোদিন দেখা পাই, অ্যাসিড বালচুরার মুখ আমি পড়াবো। আপনারা শুনুন। কি পাগলামি করছো? ছি, তুমি না ওকে বিশ্বাস করতে? এর নাম বিশ্বাস? মৃতদেহ ধরে রাখতে নেই, লোকটার ফেরে না, শুধু লাশটাই দুর্গন্ধ ছড়ায়। তেমনি মৃত সম্পর্ক ধরে রাখতে নেই, তাতে একদিকে যেমন যন্ত্রণা বাড়ে, অপরদিকে বিড়ম্বনা। সেই যে রবীন্দ্রনাথের কবিতা, ফুরায় যাদের ফুরাতেই জীর্ণমালার ভস্ম কুসুম, ফিরে যাসনে কুকুরাতে। কিন্তু ওরা আমার পেছনে সিআইডি লাগালো কেন? আমি কি ক্ষতি করেছিলাম? আরে কাকে কি বলছো রে ছোকরা? জানো উনি কে? কত বড় সাধু। দূর, আপনার মাথাটা না খারাপ হয়ে গেছে দাদু। তখন থেকে বলছি না, এসব কোনো অলৌকিক ব্যাপারই নয়। আরে কি কি বলেন ফকির সাহেব? আবার আপনি কেন দাদু? এই তো আপন করে নিয়েছিলেন, আবার পর করে দিচ্ছেন কি অপরাধে? অপরাধ তো আমারই ফকির সাহেব, আপনাকে। আবার আপনি? না দাদু, প্লিজ তুমি। তুমি বলবো? কোনো অপরাধ হবে না তো? আচ্ছা, তা কি বলছো ফকির সাহেব? অলৌকিক ক্ষমতা ছাড়া এইরকম ভেলকি দেখানো কি সম্ভব? ব্যাপারটা আদৌ ভেলকি নয় দাদু। মনটাকে দখল করতে পারলে এই ক্ষমতা সবাই অর্জন করতে পারে। আচ্ছা, আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না যখন, তখন একটা মজার খেলা শিখিয়ে দিই। দেখুন আপনারা নিজেরাই কেমন অপরের গোপন কথা জানতে পারছেন। আপনি যে কোনো লোকের গোপন কথা জানতে পারেন? তোমরাও পারো, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দাদু, হ্যাঁ। আপনি ক্যাশ বাক্সে গিয়ে বসুন। আচ্ছা আচ্ছা। আর তুমি হ্যাঁ। ওই চেয়ারটায়, আচ্ছা। আমি এই টেবিলটায় যাচ্ছি। এখন আমরা একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে আছি। আমাদের দৃষ্টি যদি আমাদের নিজের নিজের কোণের বিপরীত বাহুর ওপর লম্বভাবে পতিত হয়, তাহলে তাদের কমন ছেদবিন্দু হবে প্রায় এই জায়গাটায়। এইবার আমরা যদি কোনো এক ব্যক্তিকে কোনো কথা না বলে নিবদ্ধ দৃষ্টিতে নিরীক্ষণ করি, তাহলে আমাদের সমবেত মনঃসংযোগে তার বাইরের সাজানো খোলসটা ছিঁড়ে যাবে। তার মধ্যে সংযুক্ত আসল সত্তাটা হঠাৎ বাইরের অভ্যস্ত পোশাকটা হারিয়ে উলঙ্গ এবং হতচকিত হয়ে যাবে। আমাদের মনঃসংযোগ যত গভীর হবে, ততই সে নিজের অজান্তে আমাদের দৃষ্টির যৌথ প্ররোচনায় এই ছেদবিন্দুর দিকে এগোতে থাকবে। এবং যে মুহূর্তে সে এখানে এসে পৌঁছবে, সঙ্গে সঙ্গে 3টে তীব্র দৃষ্টির অভিঘাতে তার আত্মা চিৎকার করে উঠবে। সে গোপন কথা বলে ফেলবে। বলতে পারেন আমাদের 3টে ইচ্ছার চাপে সে কনফেশন দিতে বাধ্য হবে। জানি আমার কথা বিশ্বাস করা মুশকিল, আমি প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছি। এই যে হ্যাঁ। তোমরা শুধু এইটুকু সহযোগিতা করো, কেউ কোনো কথা বলবে না, এবং যে ব্যক্তি আসবে তার থেকে দৃষ্টি এক মুহূর্তের জন্য সরিয়ে নেবে না। সকলে রেডি? আসছে। এই নিন বাবু, অসময় রসময় গরম চা। রাগ করলেন দাদা? কি করব, উনুনটাও নিভে গেছিল, আবার আগুন ধরিয়ে চা করতে হলো। দেরি হবে না? জব বাবা, বিশ্বাসই হলো না। দাদু, ভগলুর ভাইরা ভাইয়ের খবর কি? আরে তাকিয়ে দেখছো কি? দাদু দাদু দাদু, জাদু জাদু জাদু। আরে কি হলো, তাকিয়ে দেখছো কি? আরে আরে কি করেছি আমি? কি হচ্ছে কি? টাটার সময় কিন্তু ইয়ার কি ভালো লাগে না মাইরি? কি হচ্ছে কি?
বিশ্বাস করুন, বিড়ালে খেয়ে গেছে। না না, হাত থেকে পড়ে গেছিল তাই। পড়ে যাওয়া জিনিস কি খদ্দেরকে দিতে হয়? দাদু, দাদু তুমিও বিশ্বাস করছো না? হ্যাঁ, আমি খেয়েছি, মাত্র একটা কাটলেট খেয়েছি। আমার খুব খিদে পেয়েছিল। আমি কতদিন কাটলেট খাইনি। মামাকে বলে দিও না দাদু, আমি আর কখনো করবো না। আমি আর কখনো করবো না, কখনো করবো না। ওরে বাপ রে বাপ রে বাপ, ও বাবা রে বাবা, ছি 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 ছি। কি হলো? শালা বেটা শালা, আর লাগবি বুড়োর পেছনে। শালা ঢেস কুমড়ো, একটা ঢিপ্পি দিতেই ঠুস। উড়ে বাপ রে বাপ, আমার মেয়ে ফেলে গেল গো। হয়েছে, এবার থামুন। আমার কিছু দরকারি কথা আছে, শুনছেন? থামুন থামুন থামুন। হাসি ঠাট্টায় অনেক সময় গেছে, এবার আমি কাজে নাও। আপনাদের সহায়তা আমার দরকার। আপনারা দেখলে গোপন কথা আবিষ্কার করা কোনো দুরূহ কাজ নয়। আপনারা চাইলেই আপনাদের মনকে প্রস্তুত করে নিয়ে যে কোনো লোকের গোপন সংবাদ সংগ্রহ করে নিতে পারেন, কিন্তু শুধু জানতে পারাটাই অনেক ক্ষেত্রে যথেষ্ট নয়। যেমন ধরুন, একটা ক্রাইম সংগঠিত হলে কে করেছে শুধু জানাটাই যথেষ্ট নয়। যদি সেই ক্রিমিনালকে শাস্তি দিতে হয়, তাহলে তাকে দিয়ে স্বীকার করাতে হবে সে কাজটা করেছে। আর এই স্বীকারোক্তি আদায়ের ব্যাপারটায় আমাদের চারজনের ইচ্ছা শক্তিকে একত্রে প্রয়োগ করতে হবে, এবং আমার বিশ্বাস মার্ডারারকে আমরা আয়ত্তে আনতে সক্ষম হব। মার্ডারার মানে খুনি? হ্যাঁ, ব্যাপারটা একটা জটিল মার্ডার কেসের। খুন? এ কে কাকে খুন করেছে? গতকাল সন্ধেবেলা বড় বাঁধের জলে একটা বছর দশেকের ছেলের মৃতদেহ পাওয়া গেছে। কাদের বাড়ির ছেলে? ছেলেটাই গ্রামের নয়। ব্যাপারটা অ্যাক্সিডেন্ট বলেই ধরা যেতে পারে, কিন্তু ছেলেটার গলায় আঙুলের দাগ আছে। আপনি কি এখানে তদন্ত করতে এসেছেন? ওসব অবান্তর কথা থাক। শোনো, এবার আমাদের ব্যুহ তৈরি করতে হবে চারজনকে নিয়ে একটা চতুষ্কোণ। দাদু, হ্যাঁ হ্যাঁ, আপনি ওই ক্যাশেই থাকুন। আচ্ছা আচ্ছা। এই ছোকরা, তুই ওইখানটা থাক। আচ্ছা আচ্ছা। আর তুমি হ্যাঁ, ওইখানটা থাক। আচ্ছা। আর আমি ন্যাচারালি চতুষ্কোণের চতুর্থ বিন্দু এই টেবিলটা। আমাদের দৃষ্টিগুলির ছেদবিন্দু এবার এইখানে, অর্থাৎ যেখানে চতুষ্কোণের ডায়াগোনাল দুটি পরস্পরকে ছেদ করছে। লোকটা আসবে, দরজা দিয়ে ঢুকে এখানে দাঁড়াবে, একটা সিগারেট ধরাবার চেষ্টা করবে, কিন্তু পারবে না। কারোর দিকে না তাকিয়ে এই টেবিলটায় এসে বসবে। আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? সে তো আদেও নাও আসতে পারে। আসতে পারে না, অলরেডি এসে গেছে। যদি ছেলেটা সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যে খুন হয়ে থাকে, তাহলে সে অলরেডি এখন বড় বাঁধের পারে আকুস্থল দেখতে গেছে। এখন বাজে 8:25। আমার বিশ্বাস সে এতক্ষণে রওনা দিয়েছে, আর মিনিট 5 মধ্যেই তাকে এখানে দেখতে পাবো। কেন? এখানে কেন? পলাশতলী ফেরত গাড়ি আসছে 9:15, অর্থাৎ বেশ কিছুটা সময় তাকে কাটাতে হবে। একটা বাইরের লোকের পক্ষে সময় কাটানোর শ্রেষ্ঠ জায়গা নিশ্চয়ই এই সরাইখানা। আমি নিশ্চিত
সে আসছে। আমি দাদুর কাছে যাব। কেন? আমার ভয় করছে। কোনো ভয় নেই, আমরা সবাই আছি। আমায় কি করতে হবে? তুমি শুধু লোকটার দিকে চেয়ে থাকবে। লোকটা যেখানেই যাক, যাই করুক, তুমি শুধু লোকটার দিকে চেয়ে থাকবে, ব্যাস। আর কোনো প্রশ্ন নয়। হাতে আমাদের সময় অত্যন্ত অল্প। লোকটা আসবে, সিগারেট ধরানোর চেষ্টা করবে, কিন্তু পারবে না। তারপর কোনো দিকে না তাকিয়ে এই চেয়ারটায় বসবে। তারপর সে অনুভব করবে কে বা কারা তাকে দেখছে। লোকটা প্রথমে চকিত, তারপর ভীত, কবে সংকুচিত হতে থাকবে। লোকটা কুঁকড়ে যাবে, জানোয়ারের মতো অদ্ভুত আওয়াজ করতে থাকবে, পালাতে চেষ্টা করবে কিন্তু পারবে না। তারপর পাক খেতে খেতে যেয়েই ছেদ বিন্দুতে উপস্থিত হবে, সঙ্গে সঙ্গে 1 মিনিট। এই যে শুনছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। হ্যাঁ বলুন। দেখুন, লোকটা যখন গোঙাতে গোঙাতে পাক খেতে খেতে এই ছেদ বিন্দুর দিকে এগোতে থাকবে, আপনি স্টেজের অন্যান্য এলাকা থেকে আলোগুলো সরিয়ে এনে লোকটাকে একটা তীব্র আলোর বৃত্তের মধ্যে আবদ্ধ করবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যা বলছিলাম, লোকটা পাক খেতে খেতে যেই এই ছেদ বিন্দুতে উপনীত হবে, আসছে, টু ইয়োর প্লেস। কোনো কথা নয়। আমার ভয় করছে। সারা ওহ, আহ, 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 ওহ, সিগারেট, আমার সিগারেটটা, ও পকেটে পেয়েছি। দেশলাইটা পেয়েছি। দেশলাইটা চলছে না। উফ, ওহ, না, একটু এখানে বসি। সবাই আমার দিকে ওরকম করে চেয়ে আছে কেন? হ্যাঁ, না, আমাকে পালাতে হবে। আমি 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 পালিয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ, না, চেয়ে আছে তো। পালানোই হবে না। ও ও দাদু! আলো জ্বালো। তুমি খুন করেছো? খুনি, মার্ডারার। ইউ ফুল, ব্লাডি ফুল, অপদার্থের দল। আমি তোমাদের কথা বলতে বারণ করেছিলাম। ছাড়ো, ছাড়ো। আমরা সুযোগ হারিয়েছি। আপনি ইচ্ছে করলে হত্যার দায়িত্ব অস্বীকার করতে পারেন। আমি হত্যা করেছি। আমি স্বীকার করছি। ছেলেটি কে? ছেলেটি আমার ছেলে। আপনার ছেলে? কি অপরাধ করেছিল সে? কোনো অপরাধ করেনি, শুধু একটা ভয়ানক ভুল করেছিল। আমি সেই ভুলটুকু শুধরে দিয়েছি। কি ভুল? সে ভুল তার একার নয়, সে ভুল আমরা সবাই করেছি। আমরা যারা জন্মেছি আর বেঁচে আছি। আর কারো ভুলের দায়িত্ব আমার নয়, কিন্তু আমার ছেলের ভুলের দায়িত্ব আমি ছাড়া কে বহন করত? আপনি কোন ভুলের কথা বলছেন? তোমরা জানো না? আশ্চর্য, জন্মেছ, বেঁচে আছো, অথচ জানো না। তোমরা কি সত্যি বুঝতে পারোনি? আশ্চর্য। ও ফকির সাহেব,
তুমিও আছো? আমি ভেবেছিলাম তুমি নেই। জানো, ছেলেটাকে মেরে ফেললাম। বাড়ি থেকে বেরোবার মুখে খোকার মা বলল, আজ আবার ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি বললাম, মুক্তির দেশে খেলা করতে নিয়ে যাচ্ছি। ও কি ভাবলো সেই জানে, বলল তাড়াতাড়ি ফিরো কিন্তু। ছেলেটা দীর্ঘ রাস্তা গল্পে হাসিতে উচ্ছ্বাসে ঝলমল করছিল, বারবার জিজ্ঞাসা করছিল, মুক্তির দেশ আর কত দূর বাবা? আমি এই জনবিরল স্টেশনটাই পছন্দ করলাম। তখন বিকেল শেষ হতে চলেছে, ওকে নিয়ে নেমে পড়লাম। জানেন, ও কখনো গ্রাম দেখেনি। ও বলছিল, বাবা আমরা এখানেই থাকবো, আমরা আর শহরের নোংরা গলিতে ফিরে যাব না। জানো, আমাদের গলিতে 1 মাসে 3 কিশোরকে ছোড়া দিয়ে কপিয়ে মেরেছে, আর একটা 15 বছরের মেয়েকে দিনের বেলায়। ওর কচি মন রক্তাক্ত হয়েছে, অথচ আমি ওকে কোনো সান্ত্বনা দিতে পারিনি, অভয় দিতে পারিনি, স্বপ্ন দিতে পারিনি। আমি জানি আজকের পৃথিবীতে আমি ওকে ভালোবাসতে শেখাতে পারতাম না, স্নেহ করতে শেখাতে পারতাম না। একটা নির্মম, নিষ্ঠুর, নৃশংস, ব্যভিচারী, অথচ নোংরা, অসৎ পরিবেশের বিষাক্ত হাওয়া ফুসফুসে টেনে টেনে গৃহ জন্তুর জীবনযাপন করতে হতো ওকে। না না, ওই অসহ্য তিল তিল নরক যন্ত্রণা থেকে ওকে মুক্তি দেওয়াই ছিল আমার কর্তব্য। ওকে বাঁচতে হলে হয় অপরের মাংসে ছুরি বসিয়ে, না হয় নিজের মাংস অপরের লোকে সমর্পণ করে বেঁচে থাকতে হতো। জানো, ওকে আমি এই ঘৃণা আর হিংসার দগ্ধ অসুস্থ পৃথিবী থেকে মুক্তি দিলাম। বড় বাঁধের জলটা দেখেছ? কি ঠান্ডা, কালো আর গভীর। আমি ওকে মুক্তি দিলাম। বললাম বললাম খোকা খোকা চান করবি? উল্লাসে ঝলমল করে উঠল। আমরা জলে নামলাম। ও সাঁতার জানতো না। ওকে বললাম গলাটা জড়িয়ে ধরতে। মাছ পুকুরে গেলাম। ও ছপাছপ করে পা ছুটছিল আর আনন্দে খিলখিল খিলখিল করে হাসছিল। তখন চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে, আকাশে তারার ঝাঁক। আমার বুক যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল, তবু আমি ডুব দিলাম। আরো অন্ধকার এক মুক্তির দেশে ওকে পৌঁছে দিলাম। অন্ধকার কিন্তু ঠান্ডা। জলের নিচে ছটফট করছিল, আমাকে আঁকড়ে ধরে রাখতে চাইছিল। আমি জলের নিচে শ্যাওলা আগাছার মধ্যে ওকে চেপে ধরলাম। ও দাঁত দিয়ে আমার হাত কামড়ে দিল। আমি পা দিয়ে ওর গলার উপর উঠে দাঁড়ালাম। ও নখ দিয়ে আঁচড়ে রক্তাক্ত করে দিল আমাকে। তারপর এক সময় নিষ্পন্দ হয়ে গেল। আমি ওকে ভালোবেসে মেরে ফেললাম গো। আমি ওকে ভালোবেসে মেরে ফেললাম। এই নিন দাদু চায়ের দামটা। আপনি চলুন। চলো, আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ ঠিক আছে। আমার পা কাঁপছে। ট্রেন এসে গেল, আমি যাই। দাদু, চায়ের দামটা। দাদু, কি রে? আমার ভয় করছে। আয় আমার কাছে আয়। ভয় কি? আমি তো আছি।
শেষ হলো ছেদবিন্দু। ফকিরের অভিনয় চন্দনশীল, দাদুর অভিনয় সুজিত চন্দ্র, যুবকের অভিনয় স্নেহাশিস ভট্টাচার্যী, আগন্তুকের অভিনয় রমেশ সরকার এবং ছোকরার অভিনয় এবং পোস্টার ডিজাইনে আমি অরিজিৎ।